নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমরা শুরু করছি। শুরুতেই যেটা দেখতে পাচ্ছি, চারু সূর্যকে বলছে যে বিয়ের কিছু ব্যাপার নিয়ে আলোচনা করবে। সূর্য তো ব্যস্ত। চারু বলে, হ্যাঁ বুঝতে পারছি তুমি ব্যস্ত, আমি পুরো ব্যাপারটাই দেখে নিচ্ছি। তাও কিছু কিছু ব্যাপার তো থাকে তোমার সাথে আলোচনা করার জন্য, যেমন আমাদের ড্রেসটা কি হবে, তুমি কি পরবে। আচ্ছা তুমি না শেরওয়ানি পরো, তাহলে না তোমাকে দেখতে একদম রাজার মতো লাগবে। এই সমস্ত ডিমান্ড করতে থাকে চারু। চারু যেন এখন এসজির কথা ভুলেই গেছে। সে শুধুমাত্র তার আর সূর্যের কথাই নিয়েই ব্যস্ত, তাদেরকে নিয়েই ভাবছে। সূর্য তখন বলে, লাগবে না আমাকে রাজার মতো, দীপাকে ছাড়া আমি নিঃস্ব। দীপা যখন আমার পাশে নেই তখন আমি পথের ভিখিরি ছাড়া আর কিচ্ছু নয়। তুমি তো ভালো করেই জানো, আমি তো তোমাকে বলেছিলাম যে আমি দীপাকে ভালোবাসি। এটা শুনে তো চারু আবার কাঁদতে থাকে। তারপরে আবার বলে, আচ্ছা এসএস, আমি রাজি, আমি এতেও রাজি। সূর্য তখন অবাক হয়ে যায় চারুর কথা শুনে। এদিকে দীপা রেস্টুরেন্টের মধ্যে সূর্যের বলা কথাগুলোই কিন্তু ভাবছে। তখন মিস নন্দা আসে, বলে, জানো তোমার উপরে পুরো বিশ্বাস ছিল, কিন্তু তবু একটা ভয় ছিল। দীপা তো চুপ করে শুধুমাত্র সূর্যের কথাই ভেবে যাচ্ছে। তখন মিস নন্দা বলে, তুমি বোধহয় সেকেন্ড রাউন্ডের জন্য চিন্তা করছো, তাই না? তাই না? তখন দীপা বলে, হ্যাঁ ওই আর কি। তখন সেখানে চলে আসে মা মা বলতে বলতে রূপা। জয়ী এসে ডাইরেক্ট তার মাকে জিজ্ঞাসা করে, তুমি শ্রেয়ানের সাথে কেন দেখা করেছিলে? দীপা অবাক হয়, বলে, তুমি কি করে জানলে? বলে, তুমি বলো যে কেন তুমি শ্রেয়ানের সাথে দেখা করেছিলে। তখন দীপা বলে, আমি দেখা করিনি, ওই এসছিল আমার কাছে। আসলে ও যা কাজ করেছে তার জন্য ওর খুব গিল্ট ফিল হচ্ছিল, তাই জন্য ও আমার কাছে এসেছিল আবারও ক্ষমা চাইতে। আর ওর তো মা নেই, সেই জন্য ওর যখন যখন মায়ের কথা মনে পড়বে তখন তখন ও বলেছে আমার কাছে চলে আসবে। ব্যাস এইটুকুই। তখন রূপা বলে, আচ্ছা ওর সাথে কি কেউ ছিল? তখন দীপা বলে, কই না তো। কেন বলো তো? রূপা কোনো কথা বলে না, রূপা আবার চলে যায়। ও শুধু এইটুকু শুনতে এসেছিল। রূপা যখন বাইরে বেরিয়েছে তখন মিশকা ফোন করেছে রূপাকে। রূপা বলে, আপনার এই খেলাটা এবার খেলা বন্ধ করুন। বলে, কি বলছো তুমি রূপা? বলে, আপনি যে এবার মন বিষিয়ে দেওয়ার খেলাটা খেলছেন না, এটা এবার বন্ধ করতে হবে। মিশকা বলে, আমি মন বিষিয়ে দিচ্ছি? একটু ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে না? তখন রূপা বলে, আপনি যে ব্রেন ওয়াশটা করছেন না, এটা যদি আপনি বন্ধ না করেন তাহলে আমি কিন্তু সবাইকে বলে দেব যে আমি রূপা। আমার পরিচয়টা আমি এবার সবাইকে বলে দেব। আপনি যদি আপনার চালাকিটা বন্ধ না করেন তাহলে আমি এবার উল্টো খেলাটা খেলবো। এটা শুনে কিন্তু মিশকা একটু ভয় পেয়ে যায়। আমি এটাও সবাইকে বলে দেব যে মিশকা নামের মনস্টার এখনো বেঁচে আছে, আর এটাও বলে রূপা যে তাকে সবাই মিলে শেষ করতে হবে। মিশকা ভয় পেয়ে রূপা রূপা করলে রূপা বলে, যতই ক্ষতি করে থাকুন এবার কিন্তু আর পারবেন না, কিন্তু মনে রাখবেন রূপা ঠিক পারবে। মিশকা বলে, ওকে, চ্যালেঞ্জ করছো আমাকে? মিশকা বলে, বেশ, এবার তুমি দেখবে যে মিশকা কি করতে পারে। রূপাও কিন্তু খুব রেগে আছে। এরপরে রূপা কথা বলতে বলতে দীপা সেখানে চলে আসে। দীপাকে আসতে দেখে রূপার হাত থেকে ফোনটা পড়ে যায়। রূপা মনে মনে ভাবে যে মা সবকিছু শুনে নিল না তো। মিশকাও কিন্তু লাইনে আছে। মিশকাও ওদিকে ভাবছে, দীপা সবটা জেনে গেল না তো, তাহলে তো আমার খেলা এখানেই শেষ। আর রূপা ভাবছে, মিশকা যদি জেনে যায় যে মানে মাও এই মুহূর্তে যদি জেনে যায় আর মিশকা এটা জেনে যায় যে মা সবকিছু জেনে গেছে, তাহলে সবার আগে কিন্তু মাকেই শেষ করবে। সেই জন্য না, এটা হতে দেওয়া যাবে না। তখন দীপা এসে রূপাকে জিজ্ঞাসা করলে রূপা বুঝতে পারে যে তার মা কিছু শুনতে পায়নি। তখন রূপার মনটা একটু স্বস্তি পায়। এদিকে দীপা বলে, ফোনটা পড়ে গেল কেন হাত থেকে? দাঁড়াও দেখছি আমি। তখন দেখে, আরে ফোনে তো কেউ লাইনে আছে। তখন দীপা কথা বললে মিশকা ওই দিক থেকে লোন ডিপার্টমেন্টের লোক সেজে কথা বলতে থাকে। দীপা মনে করে লোন ডিপার্টমেন্ট থেকে কেউ বিরক্ত করছে, যেরকম কল সবার কাছে এসে থাকে সেরকমই জয়ীর কাছেও এসেছে। দীপা লোন লাগবে না বলে ফোনটা কেটে দেয়। দীপা জিজ্ঞাসা করে, কি হয়েছে মা? রূপা তখন তার মাকে জড়িয়ে ধরে, বলে যে তুমি খুব ভালো মা। এরকম আচরণ যখন করে রূপা, মানে জয়ী দীপার কাছে, তখন দীপার বারবার করে রূপার কথা মনে হয়। তখন দীপা মনে মনে বলছে, তুমি এরকম করলে আমার কেন বারবার করে রূপার কথা মনে পড়ে। এদিকে জয়ী মনে মনে বলছে যে এখন আমি আর সেই ছোট রূপাটা নেই মা। ছোট রূপা অনেক কিছু পারতো, কিন্তু আমাকে আবার সেই রূপা হয়ে উঠতে হবে। এদিকে অলিদের বাড়িতে চারু কাঁদছে। সূর্য চুপ করে বসে আছে। এটা দেখে অলির ভালো লাগে না। অলি তার বাবাকে বলে, তুমি আবারও ওই মহিলার জন্য চারুকে কাঁদিয়েছ। সূর্য খুব রেগে যায়। ভদ্রভাবে কথা বলো, এইভাবে তুমি কথা বলতে পারো না।
আর শান্ত হও। তোমার সমস্ত কথা রাখা হয়েছে, এরপরও তুমি এরকম কথা আর বলতে পারো না। এই বলে সূর্য ওখান থেকে চলে যায়। চারু অলিকে বলে, দেখো আমাদের বিয়েটা হবে, তুমি চিন্তা করো না। আর আমাদের এঙ্গেজমেন্টের পার্টির সমস্ত খাবার তোমাদের বিংবং রেস্টুরেন্ট থেকে, মানে ওই সেই বিংবং রেস্টুরেন্ট থেকে আসবে, যেখানে খাবারগুলো বানাবে তোমার মা। দেখো আমি এমনটা করছি যাতে এটা দরকার, এটা আমার করতে হবে, কষ্ট পেলেও, সবার কষ্ট হলেও এটা আমাকে করতেই হবে। অলিকে বলে, তোমার কোনো আপত্তি নেই তো? অলি একটু চিন্তার মধ্যে থাকে, কারণ এতে তার বাবা মা দুজনকেই আরেকবার কষ্ট দেয়া হবে। অলি তখন শ্রেয়ানের সাথে তার মার ছবিগুলো দেখে বলে, হ্যাঁ আমি রাজি, আমার কোনো অসুবিধে নেই। চারু এটাও বলে, দেখো এতটা ভালোবাসার সম্পর্ক থাকার পরেও ওরা আলাদা হতে পারেনি এখনো, কিন্তু ওদেরকে আলাদা হতে হবে। আর যতক্ষণে ওরা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কেউ ভালো থাকতে পারবো না, আর ওদিকে এসজিও ভালো থাকতে পারবে না, তাই ওদের আলাদা হতে হবে। যাই হোক, তোমার বাবা তো আর বিয়ের শপিং করতে যাবে না, চলো আমি আর তুমি যাই। তখন অলিও রাজি হয়ে যায় যাওয়ার জন্যে। এদিকে তো রেস্টুরেন্টের মধ্যে দীপা জয়ীকে খাবার খাইয়ে দিচ্ছে। বলে সে স্কুল থেকে আসার পর কিছু খাওনি, চোখ মুখ একদম বসে গেছে। একদম সুন্দরভাবে মায়ের স্নেহ দিয়ে তাকে খাবার খাইয়ে দিচ্ছে। সেখানে তখন সাক্ষ্যদীপ আর সাক্ষ্যদীপের মা আসে। সাক্ষ্যদীপের মা বলে, ও এখানে বসে মায়ের আদর খাওয়া হচ্ছে, আর ওখানে আমরা সবাই চিন্তা করছি। সাক্ষ্যদীপও দীপাকে এত যত্ন সহকারে তার মেয়েকে খাওয়াতে দেখে মনে মনে ভাবে, আপনি সবার থেকে আলাদা, আপনি কত যত্ন সহকারে আমার মেয়েটাকে খাবার খাওয়াচ্ছেন, একটা যেন অদ্ভুত মায়ায় জড়িয়ে পড়েছেন আপনি। তবে আজকাল কেমন একটা যেন স্বপ্ন আসে আমার, জানি না আগে কখনো হয়নি। এমনই ভেবে যাচ্ছে সাক্ষ্যদীপ দীপার দিকে তাকিয়ে। দীপা তখন যখন সাক্ষ্যদীপের দিকে তাকায়, সাক্ষ্যদীপ তখন চুপ করে যায় আর কি। দীপা বলে, কিছু হয়েছে আপনার? বলে, কই না তো। সাক্ষ্যদীপ তখন জয়ীকে বলছে, জয়ী মা, আই এম ফিলিং জে। সাক্ষ্যদীপের মা বলে, ফিলিং তারপর কি? রূপা তখন বলে যে জে ফর জেলাস। এটা শুনে সবাই হাসতে থাকে। সাক্ষ্যদীপের মা বলে, ও মা, তোর আবার হিংসের কি আছে? বলে, এই যে মনে হচ্ছে যেন আমার আমার থেকে এখন উনি বেশি পাত্তা পাচ্ছেন আমার মেয়ের কাছে। এই নিয়ে সবাই মিলে একটু হাসি ঠাট্টা করতে থাকে। এদিকে দেখা যাচ্ছে চারু আর অলি গাড়ি থেকে নামে, তারা শপিং করার জন্য বেরিয়েছে, বিয়ের কেনাকাটা। এদিকে মিশকাও কিন্তু তাদের পিছু নিয়েছে। মিশকা আবার গাড়ি থেকে নেমে বলে, কে যে কোন দিকে নাটক করে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না। সূর্যকে বলে যে, তোর প্রাক্তন বউ আর হবু বউয়ের মাঝখানে আমি যেন অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াচ্ছি। এদিকে তো জয়ীরা, দীপা, সাক্ষ্যদীপ সবাই মিলে গল্প করছে। দেখা যাচ্ছে শপিং করতে যাওয়ার আগে চারুরা এসেছে বিংবংয়ে দীপাকে তাদের এঙ্গেজমেন্টের খাবারের অর্ডার দেওয়ার জন্য। চারু তো এসে সেই কথাটা বলে যে আজকে আসলে একটু ফাইনাল করার ছিল। মিশকা আবার ইতিমধ্যেই সেখানে কফি খাওয়ার বাহানায় বসে সবকিছু শুনছে। দীপা তো শুনে একটু খারাপ লাগে যে হাজার হোক সে তার স্বামীর বিয়ের রান্না কি করে করতে পারে, কিন্তু চারুর আবদার বলে কথা। চারু বলছে, আমি জানি তোমার অনেক রকমের এঙ্গেজমেন্ট হয়তো আছে, কিন্তু এই এঙ্গেজমেন্টের রান্নাটা তোমাকে করতে হবে। রূপা বলে মনে মনে আর কি, যে এগুলো সব হিংসুকুটি করছে। অলি ওদিকে বলছে, হ্যাঁ হ্যাঁ, উনি খুব ভালো, উনি সবার কথা ভাবেন, উনি ঠিক করতে পারবেন। তখন রূপা বলছে, তুমি এইভাবে কেন কথা বলছো? তুমি জানো না বড়দের মাঝখানে কথা বলতে নেই? অলি বলে, আমি তো তোমাকে কিছু বলিনি, তোমার অসুবিধে কোথায় হচ্ছে? তুমি কি জানো? হ্যাঁ। রূপা বলে, যা জানার, যতটুকু জানার আমি ঠিক জানি। চারু তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আসলে এই অর্ডারটা প্লেস করার জন্য এসেছি। দীপা জয়ীকে চুপ করতে বলে। সাক্ষ্যদীপের মাও বলে, অনেক হয়েছে সই, এবার চুপ করো। রূপা বলে, না, ও কেন এভাবে আমার মায়ের সাথে কথা বলবে? আমার মার কষ্ট হচ্ছে জেনেও কেন কথা বলবে? দীপা বলে, না, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি রান্না করব। চারু তো এঙ্গেজমেন্টের অর্ডারটা দিয়ে চলে যায়। রূপাও একটু রাগ করে হিংসুকুটির উপর। এদিকে মিশকা ভাবছে, কোথায় আমি রূপাকে একটু দেখাবো যে আমি কি করতে পারি না পারি। তার মাঝখানে এখন চারু এসে টপকেছে, এখন আমাকে চারু আর সূর্যের এঙ্গেজমেন্টটা ভাঙতে হবে। যাই হোক, তাই করব। দীপার তো মন ভালো নেই, কাঁদছে। সাক্ষ্যদীপের মা বলে, তুমি না করে দিতেই পারতে, রাজি হওয়ার কি ছিল এভাবে বুকে পাথর রেখে? দীপা বলে, না, আমি এসব থেকে অনেকদিন আগেই বেরিয়ে গেছি, আর বুকে পাথর রাখার কি আছে, আমি তো এখন নিজেই পাথর। এটা শুনে রূপার খারাপ লাগে। দীপা বলে, এখন আমাকে আর কোনো কিছু স্পর্শ করতে পারে না, সময় যেন আমার উপর দিয়ে বয়ে যায়।
এই সমস্ত কথা শুনে রূপার ভালো লাগে না। রূপা কাঁদে। রূপা মনে মনে ভাবে, এখনো বাবাকে তুমি এতটা ভালোবাসো? রূপা মনে মনে ভাবে, রূপা একদিন তোমাকে সবকিছু ফিরিয়ে দেবে। আমি জানি তুমি পাথর হতে পারো না, আর যাই হও। এদিকে দেখা যাচ্ছে এঙ্গেজমেন্টের পার্টি শুরু হয়ে গেছে। সূর্য আর চারুও সেজেগুজে চলে এসেছে, লোকজনও চলে এসেছে। সূর্য এখনো দীপার খোঁজ করে যাচ্ছে। দীপা কি এসেছে? দীপা কোথায়? মিশকা কিন্তু বাইরে থেকে সবটা দেখছে। অলি তো এঙ্গেজমেন্টের অ্যানাউন্স করছে। সূর্য কিন্তু মনে মনে দীপার কথাগুলো ভেবে যাচ্ছে। মিশকা বলে, কাটা দিয়ে এবার কাটা তুলতে হবে। দীপা এত সহজে সূর্যকে দান করে দেবে আর সূর্যকে অন্য কেউ পেয়ে যাবে, এটা তো কিছুতেই হতে পারে না। চারু এদিকে সূর্যকে কিছু বলার জন্য বলে। সূর্য বলে, আমি কিছু বলবো? সূর্য যখন কিছু বলতে যাবে তখন দেখে সামনে দীপা আসছে। সামনে দেখে দীপা চলে এসেছে, সঙ্গে জয়ীও এসেছে। দীপাকে দেখে সূর্য খুব খুশি হয়ে যায়। দীপাও সূর্যের দিকে তাকিয়ে থাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। যদি তোমাদের আজকের পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবে না। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর এই পর্বের বিস্তারিত যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে ভালো থেকো সবাই। টাটা।